হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা বার্সেলোনা এবং এসপ্যানিওলের ম্যাচটা যেটা গতকাল হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো যেহেতু এই ম্যাচটা অতটা ইম্পর্টেন্ট ছিল কি ছিল না সেটা আলাদা ব্যাপার, কিন্তু বার্সেলোনার পার্সপেক্টিভ থেকে এটা খুবই একটা দারুণ ম্যাচ ছিল, কারণ বার্সেলোনা এই ম্যাচটার সাথে সাথে কিন্তু এবারে 28তম লা লিগাটা নিজের হাতে করে নেয় এবং দারুণভাবে এই ম্যাচটা 2-0 গোলে জিতে যায় এবং রিয়েল মাদ্রিদের থেকে অনেকটাই পয়েন্ট এগিয়ে যায় এবং 85 পয়েন্টে দুটো গেম বাকি থাকতে, এখনো দুটো ম্যাচ বাকি থাকতে লা লিগা কিন্তু বার্সেলোনা 2024-25 সিজনটা কিন্তু জিতে যায়। তো এই বিষয়ে আমরা আজকে এই ম্যাচটা নিয়ে কথা বলবো। তো আমি সায়ত্ত, আজকে আমার সাথে প্রত্যয়। তো চলো, লেটস স্টার্টেড। প্রত্যয় হ্যালো বল। এভরিওয়ান। তো বার্সেলোনা গতকাল রাতে আমরা দেখলাম যে স্পেনের হোমে গিয়ে 2-0 ম্যাচ জিতে তার পাশাপাশি টাইটেল নিজেদের নাম করে নিল। আর বার্সেলোনার এখনো দুটো ম্যাচ বাকি থাকা সত্ত্বেও দু ম্যাচ আগেই বার্সেলোনা টাইটেল উইনার হয়ে গেছে। তো নেক্সট ম্যাচে বার্সেলোনা অবশ্যই ভিলারিয়ালের এগেনস্টে সেলিব্রেশন করতে আমরা দেখবো লিগালি যে প্লেয়ারদের। আচ্ছা, ম্যাচটা একেবারেই সহজ ছিল না। ম্যাচটা ছিল 2-0, একটা হার্ড ফর ভিক্টরি, অর্থাৎ একটা টাফ ম্যাচ। তো সেখানে হচ্ছে তাও কিনা নিজেদের যে মানে কি বলবো কাতালোনিয়ার যে রাইভাল নিজেদের সিটির এসপ্যানিয়ল, আর সিটি এসপ্যানিয়ল তাদের এগেনস্টে। তো ম্যাচের শুরুতে আমরা অনেক কিছু আলোচনা করবো, কিন্তু তার আগে আমরা একটা কথা বলে নিই, যেটা হচ্ছে ইয়ামাল এবং ফেরমিনের যে স্কোর সেটাই হচ্ছে গিয়ে এই ম্যাচে হচ্ছে 2-0 ম্যাচ জিতিয়ে দেয়। এবং তার পাশাপাশি যে তিনটে যে কি বলবো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো হচ্ছে পাইয়ে বার্সেলোনাকে তাদের ক্লাব হিস্ট্রির 28তম লিগ উইনার বানিয়ে দেয়। তো শুরু করছি। সবার আগে আমরা লাইন আপ দেখবো দুটো টিমের। হ্যাঁ, তো লাইন আপের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো বার্সেলোনা কিন্তু নিজেদের চিরাচরিত ফরমেশনেই নামে এবং সেখানে আমরা দেখতে পাই যেহেতু ফেরান টোরেসের একটা সার্জারি শুরু হয়ে যায়, যে কারণে ফেরান টোরেস সিজনের জন্য আউট হয়ে যায় এবং পরবর্তী কয়েকটা ম্যাচে হয়তো থাকবে না পরবর্তী সিজনে। তো যাই হোক, লেভেনডস্কি আজকে স্টার্ট করে এবং সাথে সাথে আমরা লেফট ব্যাকে এবারেও দেখি জেরার্ড মার্টিনকে স্টার্ট করতে, এবং সাথে সাথে রাইট ব্যাকে এরিক গার্সিয়া স্টার্ট করে। তো বাকি সমস্ত প্লেয়ার নর্মালি স্টার্ট করে, যারা স্টার্ট করে বার্সেলোনার হয় ইয়ামাল, রাফিনিয়া এবং ওলমো, আর মিডে পেড্রি এবং ফ্র্যাঙ্কি ডে জং। আর ডিফেন্সে যেটা সবচেয়ে মেজর জিনিস যেটা আমরা দেখি সেটা হচ্ছে আরাহো এবং ক্রিস্টেনসেনের যে ডুও, আমরা সেন্টার ব্যাক ডুও যেটা দেখতে পাই, সেটা কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পেয়েছি প্রথম থেকে, কারণ এই ডুও কিন্তু কোনোদিনই আমরা একসাথে সেভাবে খেলতে দেখিনি পুরো সিজনে। ক্রিস্টেনসেনের ইঞ্জুরি থাকার কারণে এবং আরাহোরও মানে গেম টাইম পায়নি বা ফর্ম পায়নি, সেই জন্য। তো এই দুজনের যে মানে যে সেন্টার ব্যাক ডুও, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে বলবো কতটা কি ফলপ্রসূ হয়েছে না হয়েছে। এবং আমরা স্প্যানিওলের যদি ফরমেশনটাই শুধু দেখি, তো সেক্ষেত্রে তারাও কিন্তু সেম ফরমেশনেই নামে মোটামুটি, ওই 4-2-3-1 ফরমেশনে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু মেন যে ফোকাসটা আমরা দেখতে পাই সেটা কিন্তু থাকে তাদের জোয়ান গার্সিয়া, মানে এই সিজনের লা লিগার ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার আমরা দেখতে পেয়েছি জোয়ান গার্সিয়া, এবং একদম। যে কিনা কাইন্ড অফ বার্সেলোনার টার্গেটও আছে হয়তো পরবর্তী সিজনগুলোর জন্য। তো সেও যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। তো এছাড়া স্পেনিওলের লাইন আপ নিয়ে সেরকম কিছু বলার নেই। তো ম্যাচের যদি ফার্স্ট হাফের দিকে আসি, তো ফার্স্ট হাফেই কিন্তু আমরা বার্সেলোনার অনেকগুলো খামতি দেখতে পাই। তো সেই খামতিগুলো কি কি মনে হয় তোর, কি কেমন ছিল হ্যাঁ, বল। অবভিয়াসলি ম্যাচের শুরুতেই বার্সেলোনা যেভাবে ফাম্বল করছিল, যেভাবে মানে একটা পুয়ার স্টার্ট হয় বার্সেলোনা, যেখানে কিনা যার রিজনে মানে যার রেজাল্টে এসপানিয়ল ক্যাপিটালাইজ করে এবং তার পাশাপাশি 15 মিনিটের মাথায় দুটো ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করে, অর্থাৎ অপরচুনিটিস। এক নম্বর হচ্ছে সবার আগে ম্যাচের শুরুতেই উর্গো গঞ্জালেস যে প্লেয়ার ওদের হচ্ছে, সে হচ্ছে একটা শট নেয় যেটা হচ্ছে একেবারে সেজনি বিট হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ওপেন গোল মিস করে বাইরে চলে যায়, অর্থাৎ ওয়াইড শট করে। নেক্সট আমরা দেখি যে একটা ক্রিটিক্যাল সেভ সেজনি, সেটা কিনা জাভি পুয়াডোর অপোনেন্ট যে প্লেয়ার তার শট থেকে একেবারে পুরো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একটা সেজনি একটা বডি ছুড়ে একটা অস্বাভাবিক সুন্দর একটা সেভ করে, যেটা কিনা আমরা কেউ এক্সপেক্ট করিনি যে ওখান থেকে ওই সেভটা দিতে পারবে। তো তোর কি মনে হয় সেজনি ওই সেভটা মানে কি করে দিল, মানে যেভাবে যে রেঞ্জ থেকে বলটা শট করেছে, হ্যাঁ, এক্সপেক্ট করেছিল একবার যে সেজনি কিছু করতে পারবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ ওই রকম সিচুয়েশন থেকে প্রায় মানে ওটা 1v1ই বলা যায়, এবং ওয়ান একদম। ভি ওয়ান সিচুয়েশন থেকে সেজনি যে ওই রকম একটা অস্বাভাবিক স্থিতি দিতে পারবে, সেটা ইনফ্যাক্ট এই যে লাস্ট কয়েকটা ম্যাচে আমরা দেখেছি সেজনির ফর্ম অনুযায়ী, আমরা যে কোনো প্লেয়ারই হয়তো কেউ এক্সপেক্টই করতো না, যে কোনো সাধারণ ফুটবল ওয়াচাররাও কিন্তু এটা এক্সপেক্টই করতো না যে এটা সেজনি সেভ দিতে পারে যেভাবে হোক। কিন্তু এটা অসাধারণ একটা, মানে কি বলবো, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এরকম একটা সেভ দেওয়া লিটারালি মানে অস্বাভাবিক একদম অস্বাভাবিক একদম। এই বিশেষ করে সেভটা শটটা কিন্তু অসাধারণ। গায়ে মারিনি, শটটা কিন্তু গ্যাপেই মেরেছিল, অর্থাৎ ওয়াইডই মেরেছিল, কিন্তু সেজনিক কিভাবে যে বুঝে যায়, অর্থাৎ সে স্পাইডি সেন্স কাজ করে এবং নিজের বাঁ হাতটা ছুড়ে যেভাবে সেফটা দেয়, সেটা অস্বাভাবিক একটা ব্যাপার করেছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখি যে ম্যাচের 25 মিনিট অব্দি বার্সেলোনা কিন্তু কন্টিনিউয়াসলি পজিশন লুজ করতে থাকে, চিপলি খুব পজিশন লুজ করতে থাকে, এবং তার পাশাপাশি নিজেদের হাইলাইনের পিছনে কিন্তু মানে কি বলবো যে জমির পর জমি, অর্থাৎ স্পেস ছেড়ে রাখে, যার কারণে কিন্তু মাল্টিপল টাইমস তাদের অ্যাটাক মানে কাউন্টার অ্যাটাক বা কি বলবো যে স্পানিয়লের যে অ্যাটাকিং যে থ্রেট সেটাকে কিন্তু ফেস করতে হয়। আচ্ছা, নেক্সট আমরা 25 মিনিটের পর হচ্ছে ফ্লিক একটা কি বলবো যে অ্যাপ্রোচ না সেটা কিনা, তারা হচ্ছে বার্সেলোনার টেম্পোটাকে স্লো করে দেয়, এবং তার পাশাপাশি এটাই হচ্ছে গিয়ে সেই ইস্যুগুলো সলভ করে দেয়, মানে হচ্ছে যে বার্সেলোনা যে পজিশন লুজ এবং তার পাশাপাশি যে পুয়ার কি বলবো বল ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু ওই স্লো টেম্পো করার ফলে কিন্তু আবার ফিরে আসে। এবং তার পাশাপাশি তাতে কি হয়, সরি ফ্লিক আরেকটা কাজ করে, সেটা হচ্ছে প্লেয়ারদের অন দ্য বল মুভমেন্ট ছাড়াও তার পাশাপাশি অফ দ্য বল মুভমেন্টের উপর ফোকাস করতে বলে। তো তার জন্য হচ্ছে আমরা দেখতে পাই ম্যাচের
তারপরে কিছুক্ষণের জন্য ম্যাচ হয়তো কি বলবো যে ব্যালেন্সে চললেও ম্যাচের শেষের দিকে, সরি ফার্স্ট হাফের শেষের দিকে পেড্রি এবং লেভানডস্কি মিলে একটা দুর্দান্ত ক্রিয়েট, মানে কি বলবো স্কোরিং চান্স ক্রিয়েট করে, যেটা কিনা একেবারেই মানে কি বলবো যে পারফেক্ট, মানে সেটা গোল হওয়ার মানে হলো নাটা কি করে সেটাই হচ্ছে আমাদের অবাক হচ্ছিল। এক্স্যাক্টলি তো তো তোর কি মনে হয় যে ওটা কি ওটাই ব্যাপার যে পেদ্রি এবং লেভানডস্কির এই যে মানে মেনলি আমি পেদ্রিকে যদি বলি তো পেদ্রি তো সমস্ত ম্যাচেই আমাদের হ্যারি পটারের কাজ করে, তো ম্যাজিশিয়ান যদি আমরা বলি পেদ্রিকে, তো সেক্ষেত্রে এই এই ম্যাচেও কিন্তু তার কোনো অন্যথা হয়নি। তো সেক্ষেত্রে পেদ্রি হয়তো প্রথম দিকে একটুখানি মানে কি বলবো অতটা ফর্ম পাচ্ছিল না বা মিস পাস করছিল বা হোয়াট এভার যেটা হোক না কেন। পেদ্রি শুধু একা নয়, তার সঙ্গে সঙ্গে ডেয়াংও ছিল, যাই হোক সেটা পরের কথা। তো লেভানডস্কি যেটা মিস করে সেটা কিন্তু লেভানডস্কির কাছ থেকে যে কিনা এই সিজনে প্রায় 40 গোল অ্যাসিস্টের ইয়েতে রয়েছে, মানে ভালো ফর্মে তুখোড় ফর্মে রয়েছে, তার থেকে কিন্তু এটা এক্সপেক্টই করা যায় না সেরকম যেরকম টাইপের ধরা যায় সেজনির যে সেভটা এক্সপেক্ট করা যায় না সেজনির থেকে, তো এরকমই ব্যাপারটা যে লেভানডস্কির কাছ থেকে এই মিসটা এক্সপেক্ট করা যায় না। যাই হোক কারণ লেভানডস্কি যেহেতু মানে কি বলে ইনজুরি থেকে ফেরত আসছে, তো সেই জন্য তার একটু টাইম লাগবে হয়তো, এই ম্যাচটা খুব টাইম লেগেছে যে তার ঠিক পুরনো ছন্দে ফেরত আসতে। তো সেক্ষেত্রে লেভানডস্কি কিন্তু যদি ইনজুরিটা না থাকতো হয়তো এইসব চান্সগুলো ইজিলি কনভার্ট করতে পারতো। লেভানডস্কি দেখা যাক। যে ফর্মে ছিল এগুলো মিস করা একেবারেই মানে তার কাছ থেকে এটা মানে কি বলবো যে আমরা কেউ এক্সপেক্ট করি না। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখি সেটা হচ্ছে ক্রিস্টেনসেন স্পানিওলের একটা মানে কি বলবো যে প্রচন্ড একটা কি বলবো যে এফেক্টিভ কাউন্টার অ্যাটাক, সেটাই কিন্তু ফাউল করে আটকায়, যার ফলে তাকে একটা হলুদ কার্ড খেতে হয়, মানে একেবারে যে কি বলবো যে সেকেন্ড হাফের শুরুতে, সরি ফার্স্ট হাফের শেষে। তো সেখানে ক্রিস্টেনসেন একটা ইয়েলো কার্ড দেখে বসে এবং তার পাশাপাশি ম্যাচ শেষ হয় ফার্স্ট হাফ। এবং আমরা এটুকু খেয়াল করতে পারি, মানে নজর রাখি যে বার্সেলোনার কিন্তু ক্লিনিক্যাল ফিনিশিং এর যে ল্যাক সেটা কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছিল এবং বার্সেলোনা কিন্তু অপরচুনিটি একেবারেই ক্রিয়েট করতে পারছিল না। তো সেকেন্ড হাফে বার্সেলোনাকে ম্যাচ জেতার জন্য অনেক কিছু কি বলবো যে আরো কিছু জিনিসপত্র ইমপ্লিমেন্ট করতে হবে, মানে আরো কিছু ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজিস। তো ম্যাচের সেকেন্ড হাফে আমরা দেখতে পাই ফ্লিক একটা চেঞ্জ করে, তো সেটা কি? ফ্লিক অ্যাকচুয়ালি যে চেঞ্জটা করে সেটা খুবই মানে একটা খুব দারুণ চেঞ্জ ছিল, কারণ হচ্ছে ওই চেঞ্জটা আমরা যারা ম্যাচ দেখছিলাম তারা সবাই মোটামুটি জানতাম যে ওরকম একটা চেঞ্জ আসতে পারে, কারণ বালদে এর যে প্রেজেন্সটা সেটা কিন্তু গেমে মানে পিচের মধ্যে খুবই ল্যাক করছিল। তো সেই ক্ষেত্রে বালদে যখন নামানো হয় জেরার্ড মার্টিনের জায়গায়, তো সেই জায়গাটায় কিন্তু একটা লেফট উইং থেকে যে থ্রেটটা সেটা কিন্তু দারুণভাবে ক্রিয়েট করতে পারে বার্সেলোনা, এবং তার যে ফল মানে তার যে রেজাল্ট সেইটা হয়তো বার্সেলোনার যে ফার্স্ট গোলটা আসে সেটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে বালদের যে অ্যাগ্রেশন বলা যায় বা তারা যে কি যেন বলে ফ্ল্যাঙ্ক দিয়ে যেটাকে ভালো করে মানে করা মানে বল প্রোগ্রেস করা, তো পুরো জিনিসটাকে ছড়িয়ে দেওয়া একটা তো সেই জিনিসটা কিন্তু বালদের জন্য খুব সুবিধা হয় এবং দ্যাটস ওয়াই কিন্তু বাকি জায়গাগুলো স্পেসগুলো কিন্তু যথেষ্ট ভালো ক্রিয়েট হয়। তো এই চেঞ্জটা নিয়ে তোর কি বলা, এই চেঞ্জটা কি একদম পারফেক্ট চেঞ্জ ছিল? অবভিয়াসলি, কারণ আমরা এই ম্যাচের আর 10 মিনিটের মাথায় একটা গোল দেখতে পাই যেটা কিনা বালদের এই সাবস্টিটিউশনের ফলে বেরিয়েছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু বালদের এই যে টিমের মধ্যে ঢোকা তার ফলে কিন্তু স্প্যানিয়ল যে একেবারে পুরোপুরি কি বলবো যে ডিফেন্সটা করছিল সেটা কিন্তু এখন করতে পারছে না, কারণ হচ্ছে তারা ওয়াইডের দিকে কিছুটা স্ট্রেচ করছিল নিজেদের ডিফেন্সকে, এবং তার ফলে কি হচ্ছিল না মানে ডিফেন্সের মাঝে হচ্ছে বিভিন্ন গ্যাপ ক্রিয়েট হচ্ছিল এবং স্পেসেস ক্রিয়েট হচ্ছিল। এর পাশাপাশি আমরা দেখি ম্যাচের কিছুক্ষণ পরে আরাহুকে তুলে কুবার্সি নামায় কি বলে হ্যান্সি ফ্লিক। তো ম্যাচের 53 মিনিটে সেই অস্বাভাবিক একটা জিনিস দেখতে পাই আমরা, যেটা কিনা প্রতিবার দেখি প্রতিবারই অবাক হই যেটা কি করে পসিবল। তো লামিন ইয়ামাল একটা ওয়ার্ল্ডই মানে হচ্ছে ওয়ার্ল্ডই থেকে বড় কথা মেসি লাইক একটা গোল, যেটা কিনা মেসি দ্বারা আমরা লাস্ট টাইম ক্রিয়েট করতে দেখেছি। তো অলমোর অ্যাসিস্টে একটা গোল দেয় ইয়ামাল, এবং যার কারিগর কিন্তু সেই বালদে, অর্থাৎ বালদে তারপর কুবার্সি ডেজং এরকম ভাবে অ্যাকচুয়ালি বালদে কি করে লেফট উইং থেকে বা লেফট ব্যাক থেকে শুরু করে, তো লেফট ব্যাক থেকে বলটা কিন্তু রাইট উইং এ সেই ইয়ামালের কাছে যায় এবং ইয়ামাল কিন্তু কাটিং করে গোলটা দেয়। তো এটার মূল কারণ কিন্তু বালদের যে টিমের মধ্যে ঢোকানো এবং তার ফলে যে গ্যাপ স্ট্রেচ হওয়া, মানে সরি ডিফেন্স স্ট্রেচ হওয়া এবং তারপর গ্যাপ ক্রিয়েট হওয়া, সেটাই। তো তুই বল এটা নিয়ে, গোলটা নিয়ে। এক্স্যাক্টলি কারণ সবচেয়ে বড় বিষয় যেটা আমরা দেখেছি ওলমোকে পুরো ম্যাচেই ঘোস্ট করতে মোটামুটি, তো কিন্তু এই গোলটার পেছনে ওলমোরই অ্যাসিস্ট হয়ে যায় কোনো না কোনোভাবে, কিন্তু এখানে যত না ওলমোর অ্যাসিস্টের ক্রেডিট আছে তার সবচেয়ে বেশি ক্রেডিট বলা যায় ইয়ামালেরই অবশ্যই, এবং তার সাথে সাথে যেটা বললো বালদের যে প্রেজেন্স সেটার যে ক্রেডিট সেটা তো অবশ্যই আছে। তো এবং এই গোলটার পিছনে যদি আমরা দেখি তো আফটার ম্যাচ পেড্রি কিন্তু একটা কথা বলে, সেটা হচ্ছে এই যে ইয়ামাল যে গোলটা স্কোর করলো মানে ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু এরকম ভাবে ইয়ামাল প্রায় দুখানা গোল স্কোর করেছিল ম্যাচ শুরু হওয়ার আগে, তো এরকম একটা প্র্যাকটিসের মধ্যে ইয়ামাল ছিল যে মাথায় ছিল যে এরকম একটা গোল হয়তো করবে, তো সেটা যে এক্সিকিউট করতে পেরেছে সেটা কিন্তু একটা সবচেয়ে বড় বিষয়। আর এইরকম গোল কিন্তু আমরা ইয়ামালের থেকে ইউরোতেও দেখেছি এবং আমরা চ্যাম্পিয়ন্স লিগেও দেখেছি। তো ইয়ামালের যে এই লেফট ফুটেড কাটিং করে শটটা সেটা কিন্তু জাস্ট চোখ মানে দেখার মতো, মানে সেই ছবির মতো জিনিস একটা। তো আমরা গত এল ক্লাসিকোতে গত এল ক্লাসিকোতে আমরা এখনো ইয়ামালের সেই গোলটা এখনো চোখের সামনে যথেষ্ট মানে পরিষ্কার ভাবছে, তার উপর আরো একটা এমন গোল দিল ইয়ামাল যেটা কিনা আগের গোলটার থেকেও বেটার, ঠিক কিনা? একদমই তাই।
সেটাই। পুরো নিজের কৃতিত্বে ওখান থেকে একা বলটা কাটিং করে জাস্ট একদম এতটা একদম সুন্দর বলটা নিয়ে ঢুকে যে ফার্স্ট টাইম শট এবং জোয়ান গার্সিয়াকে বিট করার ক্ষমতা সেটা একদম কিন্তু একদম অসাধারণ ছিল ইয়ামালের। তো এই একটা বড় দারুণ পজিটিভ জিনিস শুরু হয় একদম। বার্সেলোনার ক্ষেত্রে। তো এবং তারপর থেকে কিন্তু ম্যাচের অনেকটা ভবিষ্যৎটা কিন্তু নির্ধারণ হয়ে যেতেই একদম থাকে একদম আস্তে আস্তে। সেই তো ডেডলক যেটা এরপরে সেটা কি ব্রেক হতে করে পারে, দেয় ইয়ামাল। কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে কি হয়েছে বল তুই। হ্যাঁ, তো ইয়ামালের নিয়ে আরেকটা কথা বলে, সেটা হচ্ছে ইয়ামাল কিন্তু 17 বছর বয়সে, এটা মাথায় রাখতে হবে, এতটা দায়িত্ব নিয়ে ও যখন গোলের চান্স ক্রিয়েট করে, গোলের থ্রেট ক্রিয়েট করে, তার পাশাপাশি সেটাকে এক্সিকিউটও করতে পারে ঠিকঠাকভাবে। তো 17 বছর বয়স, এই জিনিসটা মাঝে মধ্যে আমরা ভুলে যাই, আমরা হয়তো ভাবি হয়তো 24-25 কি কোনো প্ল্যান নিজের প্রাইমে আছে, এটা মনে রাখতে হবে। ইয়ামাল কিন্তু এখন নিজের প্রাইমের ধারে কাছে বসেনি, তাই না? সবে জাস্ট শুরু ইয়ামাল। এক্স্যাক্টলি তো ইয়ামাল মাঝিকে সবে শুরু, এবং তাতেই আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি। তো পুরো দুনিয়া তাকিয়ে আছে ইয়ামালের দিকে, এবং দেখা যাক পরের সিজনে ইয়ামাল কি করতে পারে। আর এখনো দুটো গেম আছে, সেখানেও যদি ইয়ামাল নামে তো কি করতে পারে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাই যে এসপানিওল কিন্তু এই গোলটা খাওয়ার পর তাদের কোচ কিন্তু অ্যাটাকিং কিছু সাবস্টিটিউশন করে, এবং তার ফলে হচ্ছে তারা কিন্তু যে তাদের অ্যাটাকিং থ্রেড সেগুলো কিন্তু আরো বেশি করে ক্রিয়েট করতে শুরু করে। যেহেতু বার্সেলোনার যে হাই লাইন, তার ফলে তাদের আরো উপরে হাই, মানে হাই কি বলবো যে হাই প্রেসিং সেটা করতে থাকে তারা, এবং তার পাশাপাশি তারা হাই লাইনটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে। এরপর আমরা দেখি ফ্লিক হেক্টর ফোর্ডকে নামায়, ক্রিস্টেনসেন একে ইয়ে করে, মানে সাব করে। তো ক্রিস্টেনসেন যেহেতু সাব করেছে, তো তার মূল কারণ ছিল ক্রিস্টেনসেন অনেক বেশি দৌড়েছিল, অর্থাৎ যে কি বলে এসপানিওলের যে স্ট্রাইকাররা, তাদের কিন্তু পেছনে ক্রিস্টেনসেনই আমি দেখছিলাম ম্যাক্সিমাম টাইম দৌড়াচ্ছিল, মানে লাস্ট অব্দি দৌড়াচ্ছিল। একদম। তো প্রচন্ড ফ্যাটিক, এবং তার পাশাপাশি তার একটা ইয়েলো কার্ড, এটার জন্য কিন্তু হেক্টর ফোর্ডকে নামাতে বাধ্য হয় ফ্লিক। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই একটা মানে একটা চরম মুহূর্ত। তো ম্যাচের 10 মিনিট অব্দি কিন্তু দুটো টিমে কিন্তু ইভেন ছিল, অর্থাৎ 11-11, দুটো টিমের কিন্তু একটা প্লেয়ার একটা কম বেশি না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই 80 মিনিট একটা ঘটনা, সেটা কিনা এসপানিওলের যে ডিফেন্ডার অর্থাৎ স্টপার ক্যাবরেরা, তার একটা রেকলেস ট্যাকেল এবং তার জন্য রেকলেস ফাউল, এবং তার জন্য তার রেড কার্ড দেখে ম্যাচ থেকে বেরিয়ে যাওয়া। তো সেটা নিয়ে তুই বল। হুম। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সেখানে যদি আমরা দেখি তো খুবই আননেসেসারি একটা এলবো ছিল, যেটা কিনা হ্যাঁ। ইয়ামালকে পেটের মধ্যে মারা হয়, এবং সেটা কিনা মানে মানে অ্যাকচুয়ালি মানে খুবই বাজে জিনিসটা আমরা দেখতে পেলাম, কারণ ওটার কোনো দরকার ছিল ফ্রাস্ট্রেশন না, যেটা কারণ ইয়ামাল যেভাবে হ্যাঁ প্রত্যেক এক্স্যাক্টলি প্লেয়ারগুলোকে নাচাচ্ছে, তার জন্য যে ফ্রাস্ট্রেশন সেটা বেরিয়ে এসছে ওই টাইমটাতে। বল। এক্স্যাক্টলি তো ওইটাই একটা খুব রেকলেস একটা বিচ্ছিরি জিনিস আমরা দেখতে পাই পুরো একদম ম্যাচের একদম মধ্যে, এবং সেটার ফলেই রেড কার্ডটা দেয়। তো সেটা মোটামুটি মানে যথেষ্ট ঠিকঠাক ডিসিশন আমার লেগেছে। তো এবং ভার এসে যখন ওটাতে আসে, মানে কি যেন নিজের হাতে নেয় জিনিসটা, তো রেফারি দেখে ওটাকে পুরোপুরি রেড কার্ড হিসাবে যে সিদ্ধান্ত নেয়, এবং একদম 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 ঠিকঠাকই জিনিস আছে। তো সে নিয়ে কোনো সমস্যা নেই। এবং এই যে ইয়ামালের যে ওপর যে ফাউলটা করার ফলে তারা কিন্তু এবার 10 জনে খেলতে শুরু করে। কিন্তু এখানে যে একটা ব্যাপার বলা, সেটা হচ্ছে 10 জনে খেলা সত্ত্বেও কিন্তু একদম বার্সেলোনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়েছিল। পুরো ম্যাচটাতেও কিন্তু তারা যথেষ্ট ভালোভাবে অ্যাটাক করেও ছিল, এবং অনেক ভালো ভালো চান্সেসও ক্রিয়েট করে। ইনফ্যাক্ট অফ সাইডে অনেক ভালো ভালো জায়গায় চলে আসতে পারে, খুব মাইনর অফ সাইডে। তার সঙ্গে সেজনিরও একটা সেভও আমরা দেখেছি একদম 1:1। তো অনেক কিছু জিনিসই ঘটে যায়, কিন্তু ম্যাচের ফলাফল পুরোপুরি ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় হচ্ছে আর একটা সাবস্টিটিউশন, যেটা হচ্ছে ফার্মিনকে নামানো হয় একদম একদম ইয়ের জায়গায়, কি যেন বলে, ওলমোর জায়গায়। তো না না না, অলমোস্ট জায়গায় গাভি নেমেছিল, কিন্তু ফার্মিন মনে হয় ফার্স্ট থেকেই ছিল নাকি? না না, না ফার্মিন না, ফার্মিন first থেকে ছিল, পরে হ্যাঁ। নেমেছিল, যাই হোক, পরে হ্যাঁ, নামলো। ঠিক আছে ঠিক তো আছে। যাই হোক, ওরকম একটা সাবস্টিটিউশন হয়। তো যেই কারণে ফার্মিন নামার পরেই কিন্তু একটা দারুণ, যে আমরা যেটা বলি না যে লো ব্লক ভাঙার যে টেকনিক, ওরা কিন্তু অ্যাকচুয়ালি স্পেনের লো ব্লক করেছিল এই ম্যাচটা। তো একদম। ফার্মিনের যেটা হয় যে ডাইরেক্ট গোলের জন্য থ্রেটটা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং এখানেও সেই কারিগর কিন্তু ইয়ামাল, এবং সেই উল্টো দিক থেকে বাঁ সাইড থেকে বালদে। তো এই একটা বড় জিনিস আমরা আরেকবার দেখতে পাই। তো বালদে, ইয়ামাল এবং সাথে সাথে ফার্মিনের একটা দুর্দান্ত শট, মানে লিটারালি ওই অ্যাঙ্গেল থেকে শটটা। তো এটা নিয়ে একটু বল শটটা দেখি কিন্তু কেমন বক্সের বাইরে থেকে কেমন মেরেছিল, তাই লেগেছে। না? হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ। তো শটটা বক্সের বাইরে থেকে মেরেছে, এবং হালকা একটা ডিফ্লেকশনও ছিল। তো যাই হোক, সেটা একদম। খুবই মাইনর, তো সেটা এমন কিছু ব্যাপার নয়। তো ওইটাই পুরোপুরি ম্যাচের ফেরমিনকে আমরা বরাবরই দেখেছি এরকম গোলের চান্স ক্রিয়েট করতে, এবং তার পাশাপাশি লাস্ট এল ক্লাসিকোতে যে গোলটা তার ডিসঅ্যালাউ করে দেওয়া হয়, সেটাও কিন্তু একটা দুর্দান্ত ফিনিশ ছিল। তো ফেরমিনের যে এই ভালভের্দে টাইপ যে ফিনিশিং, সেটা নিয়ে কিন্তু আমরা অনেকবারই মানে আমরা উইটনেস করেছি এই জিনিসটাকে, তাই না? আর হ্যাঁ, যেটা বলছি, ফেরমিন কিন্তু লেভানডস্কির জায়গায় নেমেছিল, সেটা আমার মনে পড়ছিল না, তাই না? লেভানডস্কির হ্যাঁ জায়গায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। লেভেন্ডস্কি অতটাও ভালো করতে পারছিল না, থ্রেট হ্যাঁ, ক্রিয়েট হ্যাঁ। করতে পারলেও কিন্তু অতটা ফলপ্রসূ হচ্ছিল না, কিছু ফ্যাটিক বা কিছু ইনজুরির কারণে। কিন্তু ফেরমিন আসার পর যে ফলস নাইন পজিশনটা যে অসাধারণ একটা জিনিস তৈরি করে ওই পুরো ম্যাচটার মধ্যে, তো ওইটা একটা দারুণ পজিশনে নিয়ে চলে যায় বার্সেলোনা। হ্যাঁ, হ্যাঁ। তো এটাই বার্সেলোনার মেন কারণ হয়ে যায়, 2-0 গোলে ম্যাচটা জিতে যায়। এবং এর সাথে সাথে যেটা ঘটে সেটা হচ্ছে, আমরা আরেকটা জিনিস হয়তো পয়েন্ট মিস করেছি বলা ভুল, সেটা হচ্ছে আমরা এরিক গার্সিয়ার কথা একটু বলতে পারি। এরিক গার্সিয়ার কথা যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে
সেকেন্ড হাফে যখন আমরা দেখেছি মোটামুটি যে ইয়ামালের কাছ থেকে অ্যাটাক উঠছিল, তো সেক্ষেত্রে কিন্তু কুন্দে যখন থাকলো তখন কিন্তু দারুণভাবে ওভারল্যাপ করতে পারে, কিন্তু এরিক গার্সিয়া থাকাকালীন কিন্তু সেটা খুব একটা হচ্ছিল না। কিন্তু সেকেন্ড হাফে কিন্তু আমরা এটা দেখতে পাই যে এরিক গার্সিয়া কিন্তু মাঝে মধ্যে ওভারল্যাপে উঠে যায়, এবং যে কারণে এই যে একটা সাহসী পদক্ষেপ আমরা দেখতে পাই, সেটার জন্যই কিন্তু অনেকটা আরেকবার ভাবে যেমন লেফট সাইড থেকে তারা এক্সপ্লয়েট হতে থাকে স্প্যানিয়ল, রাইট সাইড থেকেও কিন্তু আরো বেশিভাবে এক্সপ্লয়েট হতে থাকে ইয়ামালের সাথে সাথে এরিক গার্সিয়ার থ্রেটটাকে কন্ট্রোল করার জন্য। তো এটাও একটা সবচেয়ে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল পুরো ম্যাচটার জন্য। তো খুব তোর কি মনে হয় এটা কেমন হয়েছে এই বিষয়টা? একদম এরিক গার্সিয়া এই সিজন যেভাবে পারফরমেন্স দিচ্ছে, মানে একেবারেই আমাদের কি বলবো যে যে তাকে নিয়ে একটা ভুল ধারণা সেটা ভেঙে দিচ্ছে, এবং তার পাশাপাশি রাইট ব্যাক রোলেও যে প্লে করছে সে, সেটা কিন্তু এরিক গার্সিয়ার থেকে আমরা কখনো এক্সপেক্ট করিনি। তো ফ্লিকের এই ক্ষেত্রে কিন্তু ক্রেডিট কিন্তু ফ্লিককে দিতে হবে, যে ফ্লিক তার মধ্যে থেকে সেই জিনিসটা টেনে বের করে এনেছে, যেটা হচ্ছে আমরা কখনো বা অন্য কোচ কখনো তার উপর বিশ্বাস রাখেনি, ঠিক না? হুম হুম, একদমই তাই, একদমই তাই। তো এটা একটা সবচেয়ে বড় বিষয়। তো হুম যাই হোক, সমস্ত কিছুই বার্সার মানে পজিটিভ সাইনই হয় তো পুরো হুম, ম্যাচটায়। তো এবং সাথে সাথে 2-0 গোলে ম্যাচটা জিতে বেরিয়ে যায় বার্সেলোনা, একদম। এবং এর সাথে সাথেই ডোমেস্টিক ট্রেবেল যেটা, সেটা কিন্তু বার্সেলোনা নিজেদের পকেটে পুড়ে নেয়, এবং সাথে সাথে শুধুমাত্র এবছর আমরা দেখতে পাই যদি শুধু ইউসিএলটাই হয়তো হাতছাড়া হুম হয়েছে, তো হুম, বাকি সমস্ত রকম ট্রফি যেগুলো জিততে পারতো বার্সেলোনা সেগুলো কিন্তু জিতে গেছে, এবং ফ্লিকের একদম। ফার্স্ট সিজনে এটা কিন্তু খুব খুব বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা কিনা পরবর্তী সিজনের জন্য খুব একটা বড় মোটিভেশন হবে, এবং বার্সেলোনাকে অন্যান্য যে খামতিগুলো আছে সেগুলোকে পূরণ করারও চেষ্টা করবে একদম ফ্লিক, এবং তার সাথে পুরোপুরি বার্সেলোনার ম্যানেজমেন্ট। বুঝেছি। তো আমরা ম্যাচের স্ট্যাটের দিকে একটু আলোচনা করি, মানে স্ট্যাটের দিকে নজর রাখি। তো ম্যাচে কিন্তু বার্সেলোনা একেবারে ডমিনেট করেছে, অর্থাৎ পজিশন 75% ছিল বার্সেলোনা, যেখানে কিনা স্প্যানিওলের মাত্র 25%। আচ্ছা, আবার আমরা উল্টো দিকে দেখতে গেলে বার্সেলোনার এক্সজি কিন্তু আন্ডার পারফর্ম, যেখানে কিন্তু মানে 0.63, যেখানে বার্সেলোনার এক্সজি, যেখানে স্প্যানিওলের ছিল 1.39, অর্থাৎ তারা কিন্তু এক্সজিতে এগিয়ে থাকলেও বার্সেলোনা কিন্তু আলটিমেটলি যে দুটো গোল স্কোর করা সে দুটো করে বেরিয়ে যায় এবং ম্যাচ জিতে বেরিয়ে যায়। তো এখানে দেখতে হবে যে বার্সেলোনার শটও ছিল 12টা, যেখানে কিন্তু স্প্যানিওলের শট ছিল 9টা, আর বার্সেলোনা বিগ চান্সেস ক্রিয়েট করে একটাও না, 0 বিগ চান্সেস ক্রিয়েট করে, অর্থাৎ মানে এক্সপেক্টই করা হয়নি যেখান থেকে গোল আসবে সেখান থেকে গোল এসে গেছে। আর সেখানে স্প্যানিওল মাত্র 9টার মধ্যে 3টে বিগ চান্সেস ক্রিয়েট করে। আচ্ছা, নেক্সট আমরা একটা জিনিস মানে এই স্ট্যাটের দিকে নজর রাখলে একটা জিনিস বুঝতে পারছি, বার্সেলোনা কিন্তু তাদের বেস্ট গেম একেবারেই খেলেনি এই ম্যাচে, কিন্তু তাদের যে মানে কি বলবো যে রেজাল্ট আনা, অর্থাৎ যে 3 পয়েন্টের জন্য তারা টার্গেট করে এগিয়েছে, সেটাই কিন্তু তারা পেয়ে বেরিয়ে গেছে, আর সেটাই ম্যাটার করে, তাই না? তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। একদমই। তো নেক্সট ম্যাচ হচ্ছে নেক্সট বার্সেলোনা, ম্যাচ হ্যাঁ এখন আর দুটো ম্যাচ বল বাকি বল। আছে, হ্যাঁ হ্যাঁ, হুম, দুটো ম্যাচ বল বল। বাকি আছে। তো নেক্সট ম্যাচ ভিলারিয়ালের সাথে মনজয়কে আছে। তো হ্যাঁ সেই ক্ষেত্রে সেখানে হয়তো আমরা যদি বার্সেলোনা ম্যাচটা জিতে যায় বা ড্র করে হোয়াট এভার যা খুশি করুক, তো হুম, সেখানে কিন্তু একটা বড় সেলিব্রেশন দেখতে পেতে পারি। একদম একদম। এবং এর সাথে সাথে কিন্তু বার্সেলোনার একটা ভালো সিজন আমরা দেখতে পাই, এবং সিজন শেষে দেখা যাক কি হয় না হয়। এক্স্যাক্টলি, মানে বার্সেলোনা যে ডোমেস্টিক ট্রেবল জিতেছে, এখানে আমরা কে এক্সপেক্ট করেছিলাম যে মাদ্রিদের এই সাইনিং গুলোর পর বার্সেলোনা এই টিমটা নিয়ে এতদূর এগোবে? তো যতটুকু করেছে এক্স্যাক্টলি। মোর দ্যান এনাফ, মানে আমাদের যে লিমিট, যে হ্যাঁ এক্সপেকটেশন, সেটা এক্সিড করে বেরিয়ে গেছে, ঠিক আছে? তো ফ্লিক নেক্সট দেখা যাক হুম নেক্সট দুটো ম্যাচ, এবং তার পাশাপাশি পরের সিজনে সাইনিং এবং তার পাশাপাশি পারফরমেন্স কেমন দেওয়া হয়। হুম তো বেস্ট অফ লাক টু বার্সেলোনা অ্যান্ড হুম। ভিসকায়েল বার্সা, তাই তো? ইয়েস, উইস্কাল বার্সা। Well, that's it for today. Let us know if you liked our video. Please leave a comment down below about what your opinions are. Please like, share, and subscribe to Match Points. Thank you for watching.